আচ্ছা, তো এখন আমাদের কালকে এ- 1 নাম্বার পর্যন্ত শেষ হয়েছিল। আচ্ছা, তো আজকে হ্যাঁ, এখন এটা খেয়াল করো। এখানে বলছো যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। ওকে, তো আগে আমরা এইখানে একটা বৃত্ত। আচ্ছা, কি হলো এটা বলো। হ্যাঁ, তো এটা আমাদের একটা ত্রিভুজের পরিবৃত্ত। ওকে, তো এখন এইখানে বলছে যে ও হচ্ছে এটার পরিকেন্দ্র, ও এ, ও বি ও সি বরাবর এই তিনটা বল ক্রিয়ারত আছে, এবং তারা যদি এখানে ভারসাম্য সৃষ্টি করে তাহলে আমাদের এটা দেখাইতে বলছে। ওকে, তাহলে এখানে এ, এটা বি, এবং এটা হচ্ছে সি। এটা যদি ত্রিভুজের এইখানে পরিকেন্দ্র হয় তাহলে, এবং এটা হচ্ছে ও। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী আচ্ছা, তাহলে এটা আমাদের ও এ বরাবর হচ্ছে যে পি, ও বি বরাবর কিউ, এবং ও সি বরাবর আর। আচ্ছা, এইখানে এবং এটা ভারসাম্য সৃষ্টি করছে। আচ্ছা, তাহলে এখানে পি কিউ আর বলগুলো যেহেতু ভারসাম্য সৃষ্টি করছে, তাহলে আমরা লামির উপপাদ্য অনুযায়ী পাই। তাহলে আমরা যদি এখানে লামির উপপাদ্য নেই, সেই ক্ষেত্রে এটা কি হবে, পি নিলে এটা হবে সাইন বি ও সি, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। আবার যখন কিউ নিব তখন এটা হবে এ ও সি, আর এটা হচ্ছে সাইন আর নিলে এ ও বি, এইটা। ওকে, আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমাদের এইখানে এই যে প্রমাণটা এখানে খেয়াল করো, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অথবা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র বলো তো? এই ফরম্যাটটা কোন সূত্র থেকে নিয়ে আসা যাবে? এটা আমরা ত্রিকোণমিতিতে কিন্তু এটা শিখছিলাম। এটা আমরা শিখছি, যদি এটা একটা ত্রিভুজ হয়, এটা এ, এটা বি, এবং এটা সি, এটা এ বাহু, এটা বি বাহু, এবং এটা সি বাহু যদি হয়, তাহলে কজ এ এর আমরা কিছু সূত্র শিখছিলাম। এখন আমরা যদি কজ এ নেই, তাহলে এখানে হবে মাইনাস এ স্কোয়ার, এইখানে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচে হবে টু বি সি। এগুলো মনে আছে? হ্যাঁ। ওকে, তাহলে এখানে আমাদের এই প্রমাণের যে যে ফরম্যাট গুলো আছে, এটা মূলত এই সূত্র থেকে আসবে। আচ্ছা, তো এই সূত্রটা লেখার জন্য তাহলে আমাদের এখানে প্রমাণের মধ্যে কজ এ নিয়ে আসতে হবে। ওকে, তো এখন এখানে সাইন আছে। এখন এখানে খেয়াল করো। আচ্ছা, এখানে একটার ক্ষেত্রে বুঝলে এটা বুঝবা, এখানে বি সি, এই বৃত্ত চাপটা নিয়ে চিন্তা করো।
এই বৃত্তচাপের জন্য এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ এই কোনটা বলো তো? কেন্দ্রস্থ হচ্ছে বি ও সি, হুম। আর বৃত্তস্থ হচ্ছে বি এ সি। হ্যাঁ, তাহলে আমরা তো ওই দিন শিখছিলাম যে এটি কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমরা তো এটা লিখতে পারি। তাহলে এখন এখানে খেয়াল করো, এই যে বি ও সি, আচ্ছা, বি এ সি, এই কোণটা তো আমাদের এই ত্রিভুজের জন্য টোটাল এ কোণটাকেই তো এটা প্রকাশ করে না? এটা হচ্ছে আমাদের বি এ সি বলতে এবিসি এখানে ত্রিভুজের জন্য টোটাল এ কোণটাকেই কিন্তু প্রকাশ করে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টু এ লিখতে পারি, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে আমরা এই যে বি ও সি কোণের জায়গায় আমরা লিখতে পারবো টু এ। সেম ভাবে এ ও সি এর জায়গায় এখানে কি লিখতে পারবো, টু বি। এবং এ ও বি এর জায়গায় লিখতে পারবো টু সি। এটা কিন্তু সেম ভাবে এখানে বাকি দুইটা বৃত্তচাপের ক্ষেত্রে তাই আসবে। এসি, এসি বৃত্তচাপের ক্ষেত্রে এবং এবি বৃত্তচাপের ক্ষেত্রে তো এটা লিখবা যে এখানে বি সি বৃত্তচাপের জন্য, আচ্ছা, এটা লেখার পরে এখানে আরো কিছু এখানে ভাষা লিখিও যে বিসি বৃত্তচাপের জন্য এইখানে কেন্দ্রস্থ কোণ এইটা এবং বৃত্তস্থ কোণ এইটা, অতএব বিওসি সমান হবে টু ইন্টু বিএসি। এখানে তারপরে লিখবে সিমিলারলি বা অনুরূপ ভাবে এই যে এওসি সমান হবে টু বি এবং এও বি সমান হচ্ছে টু সি। এটা আশা করি এটা বুঝছো। আচ্ছা, তো এখন এটা আমরা যেহেতু সাইন টু এ এখানে নিয়ে আসলাম, তো আমরা যদি এখন এটা ভাঙাই দেই তাহলে আমাদের টু সাইনে কজে আসবে। তো এখন এই লাইন থেকে আমরা এই যে আমাদের যে এই প্রমাণের যেটা ফরম্যাট, ওইখানে কজ এর সূত্র দরকার। তো এই লাইন থেকে আমরা কজ এ মূল পাবো এখানে। তাহলে এটা হবে, এটা আশা করি বুঝছো। ওকে, দেন এখন এটা খেয়াল করো, এই যে সেম ত্রিভুজ থেকে আমরা তো এইটাও শিখছিলাম, এ ডিভাইড বাই সাইন এ, বি ডিভাইড বাই সাইন বি, সি ডিভাইড বাই সাইন সি। এটা কিসের সূত্র ছিল, এটা টু আর এর সূত্র ছিল না এটা? তাহলে আমরা এখানে হ্যাঁ। এর জায়গায় কি লিখতে পারবো, এ ডিভাইড বাই টু আর, তাই না? হুম। হ্যাঁ, এটা তো ঠিকই আছে সম্ভবত, টু টু যদি আমরা বাদ দেই, ধরো এটা এখানে তাহলে কি হবে? উম, আচ্ছা, এই সূত্র যদি ঠিক হয়, এই সূত্রটা আদৌ কি ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এখানে এই যে দেখো, এখন এই যে এই লাইন থেকে আমরা টু, এখান থেকে টু, টু, টু এখান থেকে বাদ দেওয়া যায়, কারণ এরা একই অনুপাত আর কি। আমরা যদি এখানে দুইটা দুইটা করে নেই, তাও কিন্তু টু, টু, টু এখান থেকে বাদ যাবে। এটা এটা বুঝছো আশা করি। তাহলে এখানে পি, আমরা যদি টু টু এখান থেকে বাদ দেই, সাইন এর জায়গায় এখানে কি লেখা যাবে, এ ডিভাইড বাই টু আর, আর কজ এর জায়গায় এটা হবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টু বি সি।
লেখা যায় না এটা? অবশ্যই লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে এখানে কিউ এর নিচে হবে বি ডিভাইড বাই টু আর। আচ্ছা, তাহলে কস বি এর সূত্র এখানে কি হবে? আমরা যদি কস বি নেই, তাহলে এটা হবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এসি। আর আমরা যখন আর নিব সাইন সি, সাইন সি এর সূত্র হচ্ছে সি ডিভাইড বাই টু আর, এবং আমরা যখন সি কোণ নিব তখন হচ্ছে যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই টু এ বি হবে। এগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এই যে তারপরে ত্রিকোণমিতির ওই সূত্রটা দেখিয়ে তো যে এটা ঠিক আছে কিনা। এ ডিভাইড বাই সাইন এ। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমাদের এখানে প্রমাণে এ স্কোয়ার। আচ্ছা, এখন দেখো, এখন আমরা কিন্তু এই যে এই তিনটা থেকে টু আর কে এই জায়গা থেকে বাদ দেওয়া যায় না। এই যে এখানে খেয়াল করো, এই টু আর এবং এই টু, টু আর এই টু, এই টু আর এই টু, মানে একবারে ফোর আর কে আমরা হুম। এই জায়গা থেকে বাদ দিতে পারি। তাহলে এখানে পি। এখন দেখো এইখানে আমাদের আছে শুধুমাত্র এ। এখন আমাদের প্রমাণে আছে এ স্কোয়ার, এখানে আছে বি, এই প্রমাণে আছে বি স্কোয়ার, তারপর এখানে আছে সি, এবং আমাদের প্রমাণে আছে সি স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাগুলোতে এ স্কোয়ার আমরা যদি নিয়ে আসি, দেখো এখানে আমরা নিয়ে আসলাম এ স্কোয়ার, আর আর এখানে ভিতরে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন ওইখানে ছিল এ, আমরা আবার একটা এ দ্বারা এখানে গুণ করে এ স্কোয়ার বানাইছি। তাহলে এখানে আমাদের নিচেও এ দ্বারা এখানে ভাগ করতে হবে, মানে এটা হবে এ বি সি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে সেম ভাবে আমরা যদি এখানে বি স্কোয়ার লিখি, তাহলে এটি এখন বি দ্বারা আমরা যদি আবার এখানে ভাগ করি, এটা হয়ে যাবে এ বি সি। আবার এখানে সি স্কোয়ার বানানোর জন্য এখানে আসবে এবিসি, আবার এবিসি এবিসি বাদ। তাহলে এটা পি বি স্কোয়ার, সামনে এ স্কোয়ার, ইউ ডিভাইড বাই বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর আর এইখানে আসছে সি স্কোয়ার, এইখানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যে আমাদের একটা প্রমাণ এইখানে মিলে গেছে। আচ্ছা, এরপরে এখানে দেখাইতে বলছে যে পি কিউ আর। আচ্ছা, এটা তো সহজ। এ কজ এ বি কজ বি সি কজ সি, এটা আমাদের মেইনলি এই যে এই লাইন থেকেই এটা দেখানো যায়। দেখো এটা আমরা কিভাবে দেখাইতে পারবো? এই লাইনে আমরা যদি এখানে পি টু টু বাদ, তাহলে এখানে থাকবে সাইন এর সূত্র যে এ ডিভাইড বাই টু আর কজ এ। এইখানে আবার আমরা এখানে শুধু সাইনের সূত্রটা আমরা শুধুমাত্র ভাঙাবো, তাহলে এটা হবে বি ডিভাইড বাই টু আর কজ বি, এবং এটা আর সি ডিভাইড বাই টু আর কস সি। তাহলে এখান থেকে টু আর আমরা যদি বাদ দেই, থাকবে শুধুমাত্র এ কজ এ বি কজ বি সি কস সি। তাহলে এদেরকে রেশিও দিয়ে এইভাবে লেখা যাবে না? এ কজ এ, এর নিচে বি কজ বি, এর নিচে সি কস সি। এটা বুঝছো? হুম।
আচ্ছা, তো এই ম্যাথটা কিন্তু এই বোর্ডে আসছে অনেকবার। আচ্ছা, এরপরে বলছে যে এবিসি ত্রিভুজের অন্তর্কেন্দ্র। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা অন্তর্বৃত্ত। আচ্ছা, আর এটা হচ্ছে অন্তঃকেন্দ্র। এটা হচ্ছে আই, তাহলে আমরা যদি এটা আঁকাই। ওকে, এটা হচ্ছে আই, এ, বি, সি, এবং এখানে বলছে আই এ, আই বি এবং আই সি বরাবর এই তিনটা বল পেয়েছি। তাহলে পি হচ্ছে এইদিকে এবং কিউ হচ্ছে এইদিকে, আর হচ্ছে এইদিকে। তারা ভারসাম্য সৃষ্টি করলে প্রমাণ করো যে এত। ওকে, এটা একটু বড় হচ্ছে আমাদের দিকে। আচ্ছা, এখন এই তিনটা বল যেহেতু এখানে ভারসাম্য সৃষ্টি করছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? লামের উপপাদ্য। নিয়ে পাই, তাহলে পি, এটা হবে সাইন বিআইসি, আর কিউ নিলে এটা হচ্ছে এআইসি, আর আমরা যখন আর নিব তখন এটা হবে এ আই বি। ওকে, আচ্ছা, তো এই যে অন্তর্বৃত্তের ক্ষেত্রে এইটা আমাদের একটা ধর্ম এখানে মনে রাখতে হবে। অন্তর্বৃত্তের ক্ষেত্রে এই যে শীর্ষ এবং কেন্দ্রের যেগুলো সংযোগকারী রেখা আছে, এরা হচ্ছে এই তিনটা কোণকে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, যদি এটা হয়, তাহলে এখানে খেয়াল করো, আমরা এখান থেকে বিআইসি এর মানটা যদি বের করতে চাই, বিআইসি বলতে এই কোনটা? আচ্ছা, এখন খেয়াল করো এখানে ত্রিভুজ বিআইসি তে এটা কি হবে? এই ত্রিভুজ বিআইসি তে বিআইসি
এইটা সমান হবে 180 মাইনাস এই ত্রিভুজের অপর দুইটা কোণ, না? এটা বুঝছো? কারণ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, তাহলে একটা কোণ সমান কি হবে? 180 মাইনাস অপর দুইটা কোণের সমষ্টি। তাহলে বিআইসি ত্রিভুজের অপর দুইটা কোণ হচ্ছে একটা এইটা, আর একটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন এই রেখাগুলো যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে বিআইসি ত্রিভুজের অপর দুইটা কোণ, একটা হবে বি/2 আর একটা হবে সি/2। এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এখানে 180। আচ্ছা, এখন আবার এখানে খেয়াল করো এইটা, এই আমরা যদি টোটাল এবিসি এখানে ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল খেয়াল করি তাহলে এটা হচ্ছে 180। কিন্তু আমরা যদি পুরোটাকে এখানে 2 দ্বারা এখানে ভাগ করে দেই তাহলে এইটা কত হবে? এইটা হবে 90 ডিগ্রি। তাহলে বি/2 প্লাস সি/2 এটা হবে 90 মাইনাস এ/2। এটা বুঝছো? হুম, তাহলে বুঝছি। এটা হবে 90 মাইনাস এ/2। অতএব আমরা এখান থেকে কি লিখতে পারবো? এটা হচ্ছে 90 প্লাস এ/2। তাহলে বি/সি এটা হচ্ছে 90 প্লাস এ/2, এবং এইটা হচ্ছে অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে এই এই ধর্মটা সবসময় প্রযোজ্য। এটা অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে এটা তুমি চাইলে মুখস্থ রাখতে পারো। এটা হচ্ছে অন্তর কেন্দ্রের ক্ষেত্রে এটা এটা সত্য। তাহলে এখন সিমিলারলি আমি যদি এ/বি লিখি, এটা কি হবে? এ/বি সমান কি হবে? এইটা হবে হ্যাঁ, 90 প্লাস সি/2। হ্যাঁ, এটা হবে 90 প্লাস সি/2। আর আমাদের আরেকটা আছে এ/সি, এটা হবে 90 প্লাস বি/2। ওকে, আমরা এই জায়গা থেকে তিনটা জিনিস এইখান থেকে পাইলাম। তো এখন আমরা যদি এইখানে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা যদি এখন এখানে মান বসাই, তাহলে এটা হবে cos a/2, এবং এটা cos b/2, এবং এটা হচ্ছে cos c/2। তো এখন এই পর্যন্ত আসলো। আচ্ছা, এরপরে এখানে বলছে যে p²q²r²। আচ্ছা, তো এখন এটা আমাদের কিভাবে আসবে? এটা হচ্ছে, তাহলে আমাদের এখানে বর্গ করে দেয়া লাগবে। আচ্ছা, এখন যদি আমরা এই লাইনে বর্গ করে দিতাম, তাহলে এখানে p², এইখানে হচ্ছে cos², তাহলে এইখানে আছে cos²b/2, আর এইখানে আছে r²cos²c/2। ওকে, তো এখন এই সূত্রগুলা আমরা এই ত্রিকোণমিতিতে লিখে দেই নাই সম্ভবত, কারণ এগুলো আমাদের ওই চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে অত বেশি জরুরি ছিল না। আচ্ছা, তো এখন এগুলো একটু মনে রাখতে হবে।
এই যে এখানে কজ স্কোয়ার এ বাই টু এর একটা ডিরেক্ট সূত্র আছে, এটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ। যখন এস মাইনাস এ হবে তখন এখানে নিচে হচ্ছে বি ইন্টু সি। এখানে এস বলতে কি বোঝায়? এস তো হচ্ছে পরিসীমা। না, অর্থ অর্ধ পরিসীমা। অর- আচ্ছা, তাহলে এখানে এস এস মাইনাস সি, যখন এখানে সি থাকবে তখন এইখানে আছে এ বি। আচ্ছা, ওকে। তাহলে এখন এখন এইখানে খেয়াল করো, এই এইখানে তিন জায়গাতে কিন্তু এস আছে, তাহলে আমরা এস এগুলাকে এখান থেকে সরাই দিতে পারি এবং নিচের বি ইন্টু সি এইটা এই ভাগ আকারে যাবে উপরে। আর এখানে নিচে থাকে শুধুমাত্র এস মাইনাস এ, এসি যাবে উপরে, এখানে থাকবে এস মাইনাস বি, এইখানে এবি যাবে উপরে, আর এইখানে এস মাইনাস সি। আর এইখানে তিন জায়গা থেকেই এস এস কিন্তু এখান থেকে বাদ গেছে। ওকে, এখন এইখানে খেয়াল করো। আচ্ছা, আমাদের এখানে প্রমাণে নিয়ে আসতে বলছে যে বি প্লাস সি মাইনাস সি। আচ্ছা দেখো, আমরা যদি এগুলো আসলে মানে তোমার একটু মনে রাখতে হবে, না হলে এগুলো বুঝবা না যে এগুলো ম্যাথ কিভাবে হচ্ছে। আচ্ছা দেখো, আমরা এখানে টু দ্বারা কেন এখানে গুণ করলাম। আচ্ছা, আবারও বলতেছি, এখানে আমরা টু দ্বারা যে গুণ করলাম, এটা গুণ করার ফলে কি হবে এটা তুমি যখন ম্যাথ করবা তখন বুঝতে পারবা, বাট এগুলো প্র্যাকটিস না করে গেলে এখানে যে টু গুণ করতে হবে এটা কোনোভাবেই মাথায় জীবনেও আসবে না। প্র্যাকটিস করে গেলে তুমি হয়তো টু গুণ করে রিজনটা বুঝবা যে এখানে আমরা কেন টু গুণ করছি। বাট এইটা মানে এটা তোমার প্রথমবার মাথায় এটা কখনোই আসবে না যে এখানে টু গুণ করতে হবে। তো এইখানে এই যে এখন আমরা যে করতেছি, আমরা জাস্ট এখানে স্থিতিবিদ্যার খালি একটা নলেজ আমরা এখানে ব্যবহার করছি, এটা হচ্ছে লামির উপপাদ্য। তারপরে তো ম্যাক্সিমাম ম্যাথই সব জায়গাতে আমাদের ত্রিকোণমিতি অ্যাপ্লাই হচ্ছে। তো এই যে এইখানে ত্রিকোণমিতির ম্যাথ গুলা মেইনলি এইরকম, যে আমাদের সবকিছু মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের টু এস নিয়ে আসা রিজন হচ্ছে এস তো হচ্ছে এখানে অর্ধ পরিসীমা, তাহলে টু এস কি হবে? টিএস, টু এস হবে পরিসীমা, আর একটা ত্রিভুজের পরিসীমা সমান কি? হুম, একটা ত্রিভুজের পরিসীমা কি? এ প্লাস বি প্লাস সি বাই টু। প্লাস বি প্লাস সি তো না, আমি তো মানে নর্মালি জিজ্ঞেস করলাম যে একটা ত্রিভুজের পরিসীমা কি। একটা ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার তিন বাহুর যোগফল। ওকে, তাহলে এই যদি আমরা এখানে তো এই ত্রিভুজের তিনটা বাহুকে এ প্লাস বি, এ বি সি এখানে ধরে নিছি, তাহলে এখানে টু এস মানে পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস টু এ। আর এটা হচ্ছে এ বি সি টু বি, তাহলে এটাও হবে এ বি সি টু সি। তাহলে এখানে বি সি পি স্কোয়ার, আর এটা হবে বি প্লাস সি মাইনাস এ, তাহলে এটা হবে এ প্লাস সি মাইনাস বি।
আর এইখানে হবে এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এরপরে আমরা যদি, এখন এই ফরম্যাটটা আসলো, আমরা যদি এখানে প্রমাণটা একটু এখানে খেয়াল করি। আচ্ছা দাঁড়াও, স্ক্রিনটা ছোট করে দিই। তো এখন এখানে তুমি প্রমাণের দিকে দেখো, এবং আর আমাদের এখন পর্যন্ত যে স্টেজে আসছে এটা দেখো। তো এরপরে কি করতে হবে এইটা কমন সেন্স থেকে বোঝা যায়। এরপরে কি করতে হবে বলো তো? প্রমাণটা দেখো, আর আমাদের লাস্ট লাইনটা দেখো, এরপরে কি করা লাগবে। সহজ তো, সেম কাজটা আমরা এর আগের মেথড করে আসছি। এটা বুঝতেছো না? হুম। না। আচ্ছা দেখো, এখন এইখানে আমরা যদি, এখন এইখানে আমাদের প্রমাণের মধ্যে আছে এ বি প্লাস সি মাইনাস এ, তো এইখানে তো অলরেডি বি প্লাস সি মাইনাস এ আছে। আমরা যদি এখানে এ এখানে নিয়ে আসি প্রমাণের সুবিধার্থে, তাহলে আমাদের এইখানেও এ নিয়ে আসতে হবে। এইখানে বি নিয়ে আসলে এইখানেও বি আনতে হবে। এইখানেও সি নিয়ে আসলে এইখানেও সি আনতে হবে। তো এখন এইটা আনার পরে নেক্সট লাইনে সবগুলাই এ বি সি এখান থেকে চলে যাবে, তখন আমাদের এখানে প্রমাণটা চলে আসবে। বুঝছো? হুম। তো এখানে কিন্তু নেক্সট লাইনে এই যে এখানে এখানে প্রতিটা লব থেকে তো এ বি সি আমরা বাদ দিতে পারি এখানে, তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। এটা আশা করি বুঝছো। তো এর জন্য আর একটা নতুন পেজে এটা লেখার দরকার নেই। এটা এটা বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে এখানে বলছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজ এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে বৃত্তের ভিতরে চতুর্ভুজ। আচ্ছা, আমরা এরকম একটা শেপ আঁকাই। আচ্ছা, এটা হবে আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো একটা এই যে তোমার আয়ত বলো অথবা বর্গের চারদিকে বৃত্ত আঁকানো যায় সম্ভবত, বাট এটা তো আমাদের আমাদের হয়ে গেছে অলমোস্ট একটা আয়তর মতো। এই জন্য আমাদের এখানে বৃত্তটাও প্রপারলি বোঝা যাইতেছে না। এটা অলমোস্ট আমাদের এটা আমার এই পরাবৃত্তের মতো এটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত হলে আমরা এটা বুঝতে পারবো। ওকে, তো এখন এখানে বলছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের। আচ্ছা, আমরা এখানে নামকরণ করি এ বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি। বৃত্তস্থ চতুর্ভুজের এ বি, এ বি এবং এ ডি এইদিকে এক্স এবং ওয়াই এই বলদের ক্রিয়ারত আছে। সি হতে এ এর দিকে সি এ বরাবর ক্রিয়ারত জেড বলটি দ্বারা তাদের সমতা রক্ষা করা হলো। আচ্ছা, এখন এখানে জেড বলটির দ্বারা তাদের কিভাবে এখানে সমতা রক্ষা হয়েছে? এখানে খেয়াল করো।
আচ্ছা, এক্স এবং ওয়াই এই দুইটার লব্ধি এখানে কোন বরাবর এখানে ক্রিয়াশীল হবে বলো তো? এ থেকে সি বরাবর না? হুম। এক্স এবং ওয়াই এর লব্ধি কিন্তু এ থেকে সি বরাবর হবে। তাহলে আমরা এই ব্যবস্থাটাকে যদি সাম্যাবস্থায় রাখতে চাই, তাহলে এই লব্ধি ঠিক বিপরীত দিক বরাবর সেইটার সমান একটা বল ক্রিয়াশীল থাকতে হবে, যাতে এটাকে সাম্যাবস্থায় রাখতে পারে। তাহলে এখানে আমাদের এই তৃতীয় বলটার লব্ধি হইতে হবে অবশ্যই এক্স ওয়াই এর লব্ধির ডিরেকশনের উল্টো দিকে, অর্থাৎ সি থেকে এ বরাবর। এটা আশা করি বুঝছো। ওকে, তাহলে এখানে যেহেতু এরা সাম্যাবস্থায় আছে, আচ্ছা তাহলে আমরা যদি এখানে লামির উপপাদ্য নেই, তাহলে এখানে লামির উপপাদ্য নিলে এক্স, আচ্ছা এখানে জেডটা তো মূলত একটা বল হিসেবে আছে, তো আমরা এটাকে এ বি সি ডি তো হয়েছে, এখানে আমরা ই, ই হচ্ছে একটা বিন্দু। সেই ক্ষেত্রে এটা কি হবে? ডি এ ই। আচ্ছা ডি এ ই, আমরা আপাতত বলগুলো লিখি। এখানে যদিও ডি এ ই এর কোনো আহ, এখন পর্যন্ত আমরা ডি এ ই এখানে কোণ বলতে আমরা তো কিছু লিখতে পারবো না, কারণ এই জায়গাতে একটা কোণ এখানে ফরমেশন হয়েছে, বাট এটা সমান যে আমরা কিছু লিখবো সেটা লেখার মতো তো কোনো এখানে ত্রিভুজ অথবা চতুর্ভুজ এখানে কিছুই নাই। আচ্ছা আমরা এটা লিখি আপাতত, তারপরে এটাকে চেঞ্জ করে অন্য একটা কোণের ফরম্যাটে নিয়ে যাইতে হবে। আচ্ছা তাহলে আমরা এখন যদি এখানে ওয়াই লিখি, তাহলে এটা হবে সাইন, আচ্ছা ওয়াই এর ক্ষেত্রে এটা হবে বি এ ই, আর এখানে জেড এর ক্ষেত্রে হবে ডি এ বি। আচ্ছা এখন এক্স সাইন বি এ ই, এটা তো এখানে ক্লিয়ারলি বোঝা যাইতেছে। এটা